দেখেন তারা যখন আন্দোলন করছে তাদের পাশের লোকটাই কিন্তু গুলি খেয়ে মরে গেছে, কিন্তু তারপরে কিন্তু তারা থামে নাই। আমরা মুগ্ধর কথা চিন্তা করেন, মুগ্ধ পানি পানি কে খাবে, ও পানি যখন বিতরণ করছে সেই অবস্থা কিন্তু সে গুলি খাইছে। কাজে আমার মনে হয় কি নতুন করে এদের বীর ঘোষণা করা উচিত, যারা আত্মত্যাগ করেছে, যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের প্রকৃত সম্মান করা উচিত এবং তাদের বীরের মর্যাদা দেওয়া উচিত। আজকে দেখেছি হাজী সেলিম কাঠগড়ায় কান্না করতেছে, এই হাজী সেলিমের জন্য হাজার হাজার মানুষ কান্না করছে। এই যে শামসুদ্দিন মানিক গাছে কলা গাছের পাতায় শুয়ে রয়েছে, এটা দরকার ছিল, এদের দরকার ছিল। এই সালমান এফ রহমান, দরবেশ বাবা, শিয়ার বাজার কেলেঙ্কারি করে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের ধ্বংস করে দিয়েছে। তাদের দেখেন দাড়ি শেভ করে সে বাঁচতে পারে নাই। আল্লাহর কিন্তু বিচার আছে। আল্লাহ বলে না যে আল্লাহ ছাড়েন কিন্তু যখন ধরেন না কিন্তু ঠিক মতো ধরেন। তা আমরা চাচ্ছি যারা দুর্নীতি করেছে, যারা আমাদের কষ্ট দিয়েছে, যারা এই দেশের মানুষদের কষ্ট দিচ্ছে, তাদের একটা দৃষ্টান্ত থাকুক, যাতে ভবিষ্যতে কেউ কাজ করার আগে 10 বার ভাব। বলেছিল যে আপনাদের সবচেয়ে বড় সম্পদ হলো খালেদা জিয়া। খালেদা জিয়া ছাড়া আপনাদের আছে কি? এটি কিন্তু বাস্তব। এবং আপনারা জানেন আমাদের নেত্রী কিন্তু একমাত্র নেত্রী যে পৃথিবীর ইতিহাস, উনি যতবারই নির্বাচন করছে কোনো নির্বাচন কিন্তু সে হারে নাই। তিনি তার জীবন দশায় 5টা জায়গায় বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়েছে, 5বার কিন্তু যে 5টা কনস্টিটিউশন থেকে সে পাশ করেছে। তো উনার জনপ্রিয়তার সাথে বাংলাদেশে পৃথিবীর কোনো মহিলা নেত্রীর কোনো জনপ্রিয়তার কোনো তুলনা হয় না। তিনি একটা মানে আমাদের বাংলাদেশের একটা নক্ষত্র বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা অনেক হামলা মামলা খাইছি, এটা সব বাস্তব সত্য। এখানে যারা বসা আছে, আমার চারপাশে যারা বসা আছে, সবাই কিন্তু কমপক্ষে হলো 20টার নিচে কেউ মামলা খায়নি। তো আমাদের প্রথম অ্যাচিভমেন্ট হলো দেশটা একটা নতুন করে স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতার পিছনে আমাদের ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা ছিল এবং পশ্চাতে আমাদের বিএনপি এবং ছাত্রদের যুবদল যারা আমরা আছি তাদের সহযোগিতা করছে, যার জন্য আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারি। এটা আমাদের প্রাথমিক বিজয়। আমাদের বিএনপির উদ্দেশ্য কিন্তু কখনো ক্ষমতা দখলের জন্য বিএনপি রাজনীতি করে না। আমাদের উদ্দেশ্য ছিল যে ইয়াং জেনারেশন যে পরপর 3 বছর 3বার টার্ম যে তারা ভোট দিতে পারেনি, সে ভোটের অধিকার যাতে তারা ফিরে পায় এবং দেশের মানুষ যাতে সুন্দর একটা মানে ভালো একটা সরকার উপহার পায়, যে সরকার জনগণের কথা চিন্তা করবে। এবং আমাদের আরেকটা লক্ষ্য ছিল যে আমাদের সেই দিনে আমরা চূড়ান্ত সাফল্যে আমরা পৌঁছতে পারবো বলে আমার ধারণা। সেটা হলো যেদিন দেখবো যে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং তাদের পছন্দের সরকারের তারা চুজ করতে পারছে, পছন্দের সরকারকে তারা নির্বাচিত করে দেশের ভার যেতে পেরেছে। সেদিনে আমাদের এই আন্দোলন সংগ্রাম থামবে, এর আগে না। আমরা এখন চলমান প্রক্রিয়ার মধ্যে আছি, রাজনীতি জানেন যে চলমান প্রক্রিয়া। আমাদের প্রথম যে ধাপ সেটা আমরা অর্জন করতে পেরেছি। আমাদের দ্বিতীয় ধাপ হলো মানুষের ভোটাধিকার ফিরে দেওয়া এবং দ্রব্যমূল্য দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি আপনারা জানেন। আমি একটু আগে দেখলাম যে এখানে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির একটা লিস্ট আমি দেখলাম, এটা অকল্পনীয়। প্রত্যেকটা মানুষ আমরা এখন 1.5 লাখ টাকার উপরে ঋণগ্রস্ত অবস্থায় আছে এবং যে ধরনের আমি এখানে দেখলাম প্রায় 66 বিলিয়ন টাকা পাচার হয়ে গেছে। এই পাচারের টাকাও যদি আমাদের দেশে আনা যায় বা এই দেশের যদি উন্নয়নের কাজে লাগানো যেহেতু এরকম পদ্মা সেতু 1000টা করা যেত বা আমাদের এইরকম স্যাটেলাইট, আমাদের অত্যাধুনিক যেসব আছে প্রযুক্তি, সেটার মধ্যে আমরা ইনভেস্ট করতে পারতাম, তরুণ সমাজের বেকারত্বের যে অভিশাপ সেটাতে আমরা বাঁচাতে পারতাম। তাই কাজে এদের দুর্নীতির কথা বলে শেষ করার জায়গা না, সারাদিনও লাগবে। শেয়ার বাজারে কেলেঙ্কারি বলেন, পর্দা কেলেঙ্কারি বলেন, বা কপি দিয়ে বার্গার খাওয়া বলেন, কাঁঠাল দিয়ে মানে বিভিন্ন তরকারি বলেন, এরকম রেসিপি আমাদের প্রধানমন্ত্রী দিত। দেশের কথা না বলে সে আমাদের রেসিপি দিত, মানে খাদ্য কীভাবে রেসিপি। কিন্তু জনগণ কিন্তু রেসিপি চায় না, জনগণ চাইছিল আমাদের ভোটের অধিকার, আমাদের খাদ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শেয়ার বাজার কেলেঙ্কারি অসংখ্য দুর্নীতির জবাব শেখ হাসিনার কাছে চেয়েছিল। কিন্তু সে কিন্তু আমাদের জবাব না দিয়ে উল্টা সে বলতো যে এইভাবে খান, এইটা সেটা, সে রেসিপি দিত। আরেকটা কথা হলো, সে আপনারা দেখবেন সে কিন্তু বলেছিল আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কখনো পালাই না, ঠিক না? কিন্তু আমরা দেখেছি এই যে দাম্ভিকতা মানুষের কোন পর্যায়ে নিয়ে যায়, সে কিন্তু দেখেন শেষ পর্যন্ত কিন্তু এই দেশে থাকতে পারতো না। সে কথায় বলতো আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কন্যা দেশ ছাড়ে না, বঙ্গবন্ধুর কন্যা কখনো এটা করে না, মিথ্যাচার করে না। অথচ সে ছিল মানে উনার যে অভিনয়, যে কথাবার্তা বলতো, সে অস্কার পাওয়ার মতো একজন অভিনেত্রী ছিল। দুর্ভাগ্য, অস্কারে যদি এরকম অভিনেতার মধ্যে উনার মতো অভিনেতা মনে হয় বাংলাদেশে নেই, মিথ্যাবাদী আর বাংলাদেশে নাই। যাক, আমাদের আরেকটা চরম যেটা প্রাপ্তি আমাদের ভালো লাগছে, আমাদের দেশ কিন্তু খালেদা জিয়া মুক্ত হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি,
আমাদের এখানে যে অফিসে আমরা এখন কথা বলতেছি, এই অফিসে আমরা বুঝতে পারতাম না, বাসায় থাকতে পারতাম না। অসংখ্য নেতাকর্মী বা এই নির্যাতনের শিকার হতো। এটা অকল্পনীয় একটা ব্যাপার। আর অন্য দিক থেকে আমি কি বলবো ভাই, আমার বাবা মা মারা গেছে, অনেক নেতাকর্মী তার আসতে পারে নাই, তার ছেলে মারা গেছে আসতে পারে নাই, তার আত্মীয় স্বজন মারা গেছে জানাজা অংশগ্রহণ করতে পারে নাই। দিনের পর রাতের পর রাত, দিনের পর দিন এখানের মধ্যে যারা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক যারা যে দল করে, শ্রমিক দল সহকারে সবাই কিন্তু এই ক্রানীগঞ্জে একটা রাত নিরাপদ কাটাতে পারে না। এখন আমাদের পরম শান্তি হলো আমরা এখন ঘুমাতে পারছি, শান্তিভাবে আমাদের ফ্যামিলির সাথে আমরা দেখা করতে পারতেছি। আর আমাদের চেয়ে বড় ত্যাগ হলো দেশটিতে খালেদা জিয়া। দেখেন আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের বাচ্চা কাচ্চা দেখতে পারতাম, কিন্তু ম্যাডাম কিন্তু বাসায় বসে বসে বন্দি অবস্থা ইচ্ছা করলে কিন্তু তার সন্তানদের দেখতে পারে না। তার নিজের তার আবাসস্থল থেকে তার করা হয়েছে, তার উঠে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, শর্টকাট কথা তাদের উচ্ছেদ করা হয়েছে, তার স্বামী বিজড়িত বাসা থেকে তার উচ্ছেদ করা হয়েছে। তার ত্যাগ আমাদের ত্যাগের সামনে কিছুই না। সে তার সন্তান, আমরা বাসায় বললাম না, বাসায় গিয়ে আমরা কিন্তু যেখানেই থাকে একবার না একবার আমাদের আত্মীয় স্বজন দেখা করতাম, কিন্তু সে কিন্তু বাসায় গিয়ে বাসার মধ্যে কাউকে পাইনি। তার মানে তার আত্মত্যাগের সাথে আমাদের এই ত্যাগের কোনো তুলনা হয় না। অনেকে অনেক কিছু বলতে পারে না, শেখ হাসিনার সময় অনেকে কিছু অনেক কথা বলতে পারে, যেমন আমি আপনাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছি, এটা কিন্তু সুযোগ ছিল না। এখন তো সময় হয়েছে, যে আপনি বললেন না, হ্যাঁ শেখ হাসিনা যেখানেই থাকুক সে তো বঙ্গবন্ধুর কন্যা, সে বলে সে কিন্তু তার কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, হাজার হাজার নেতা কর্মী সে পেলে সে দেশ ত্যাগ করছে। আর শেখ হাসিনা কোথা থেকে কি বললো এটা আমাদের দেখার ব্যাপার না। শেখ হাসিনা এখন হলো একটা, আমাদের মনে হয় যে আমাদের যেদিন বিজয় অর্জন হয়েছে সেখানে শেখ হাসিনার ধিক্কার দিবস নামে একটা দিবস পালন করা হচ্ছে জাতীয় পর্যায়ে। সেদিন শুধু তারা ঘৃণা করা হইব, তারা থুতু দেওয়া হইব। এটা দেখেন, এটা উচ্চ পর্যায়ের ব্যাপার। এটা আমার বলা এটা ঠিক না। এখানে দেশের যে যারা বর্তমান যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন, যারা এই দেশ পরিচালনা করছে, ইতিমধ্যে তারা কিন্তু অনেকগুলো ভালো ভালো ডিসিশন নিয়েছেন। হ্যাঁ, যেমন যেমন আমরা দেখেছি, সে এখন বলেছে যে একজন দুইবার টার্মের বেশি নির্বাচিত হতে পারবো না। তারপর 2009 সালের পরে যত আর্মসের লাইসেন্স সেইগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন সচিবদের হিসাব নেওয়া হচ্ছে এবং বিভিন্ন দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের ধরা হচ্ছে। এটা একটা গুড সাইন। তা আমরা আশা করবো এই যারা আমাদের দেশটারে এই 1.5 লাখ টাকা পার জনপ্রতি ঋণগ্রস্ত করে গেছে, তাকেও যেখানেই থাকুক তাকে এনে এদেশে প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের ব্যবস্থা করা। এটা আমাদের এই বৈষম্যদের যে আন্দোলন করেছে তারা কিন্তু নতুন সূর্যের একটা উদয় করেছে বাংলাদেশে। এবং এটা যদি এই স্পিডটা আমরা ধরে রাখতে পারি, এই যে তাদের যে সততা, তাদের যে ত্যাগ, তাদের যে মহিমা, মৃত্যুকে জয় করার যে একটা অদম্য উচ্ছ্বাস, অকল্পনীয়। তারা দেখেন, তারা যখন আন্দোলন করছে তাদের পাশের লোকটাই কিন্তু গুলি খেয়ে মরে গেছে, কিন্তু তারপরে কিন্তু তারা থামে নেয়। আমরা মুগ্ধর কথা চিন্তা করেন, মুগ্ধ পানি কে খাবে, ও পানি যখন বিতরণ করছে সেই অবস্থা কিন্তু সে গুলি খাইছে। কাজে আমার মনে হয় কি, নতুন করে এদের বীর ঘোষণা করা উচিত যারা আত্মত্যাগ করেছে, যাদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের প্রকৃত সম্মান করা উচিত এবং তাদের বীরের মর্যাদা দেওয়া উচিত। মৃত্যুরে জয় করছিল, ভয়ের জয় করছিল, যার জন্য আমরা দেখেছি, আপনি যেটা বললেন যে বললো যে একটা মার্কেট বাইরে থাকে না, কারণ ওই যে বললাম না, ওদের মধ্যে ভয়টা ওরা জয় করছে, মৃত্যুর ভয়টা ওরা জয় করছে, মৃত্যুরে ওরা আলিঙ্গন করার মতো সৎসাহ দেখেছে, যেটা আমরা অনেকে পারি নাই। আপনারা সেই দিন আমি দেখলাম ফেসবুকে একটা মা তার কারাবন্দি ছেলেকে সাহস জোগাচ্ছে, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার। বাবা তার মেয়েদের নিয়ে আইসা বসে রাজপথে, ছেলে তার বাবারে বলছে তুমি আসো, নাইলে আমি চললাম। ঠিক না? এইটা অদ্ভুত একটা ব্যাপার, এটা মনে পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। আমাদের জয়নাল আবেদীন ফারুক কিন্তু একজন শিক্ষক ছিল, ঠিক না? তো সেই সময় তিনি কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তার সংসদ সদস্য নিয়ে সে একটা মিছিল করতেছিল, তখন বিপ্লব সরকার কিন্তু তাকে বাধা দেয়, এবং সেই বাধাটা ছিল সে কিন্তু ন্যূনতম সংসদ সদস্য তাকে সম্মান দেয় নাই। সে কিন্তু এই বাংলাদেশের অপমান যারা তাকে নির্বাচিত করেছে তাদেরও কিন্তু অপমান করেছেন, এবং আমরা দেখছি তারা কিভাবে টানা হেস্টা কইরা একটা চিফ হুইপ, সে কিন্তু প্রোটোকলে মন্ত্রীর পদমর্যাদায়, তাকে যেভাবে অপমান করা হয়েছে সেটা তো অবশ্যই আমি যতটুকু জানি জনাব ফারুক ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সেটা প্রচলিত আইন অনুযায়ী হবে। কিন্তু এই ধরনের যারা খারাপ দৃষ্টি স্থাপন করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যেমন আল্লাহর রহমত আমরা দেখেছি, আজকে দেখেছি হাজি সেলিম কাঠগড়া কান্না করতেছে, এই হাজি সেলিমের জন্য হাজার হাজার মানুষ কান্না করছে। এই যে শামসুদ্দিন মানি গাছে কলা গাছের পাতায় শুয়ে রয়েছে, এটা দরকার ছিল। এই সালমানের রহমান দরবেশ বাবা শিয়ার বাজার কেলেঙ্কারি করে নিম্ন মধ্যবিত্ত ধ্বংস করে দিয়েছে। তাদের দেখেন দাড়ি
দাড়ি সেভ করে সে বাঁচতে পারে নাই, আল্লাহর কিন্তু বিচার আছে। আল্লাহ বলে না যে আল্লাহ ছাড়েন কিন্তু যখন ধরেন না কিন্তু ঠিক মতো ধরেন। তা আমরা চাচ্ছি যারা যারা দুর্নীতি করেছে, যারা আমাদের কষ্ট দিয়েছে, যারা এই দেশের মানুষদের কষ্ট দিচ্ছে, তাদের একটা দৃষ্টান্ত থাকুক, যাতে ভবিষ্যতে কেউ কাজ করার আগে 10 বার ভাবে যে না এই কাজ করলে এই শাস্তি আছে। অ্যাকচুয়ালি দেখেন উনি কিন্তু পর্ব 3 বার প্রধানমন্ত্রী সেটা না, তার যদি পরিচয় দিতে যায় এটা বিশাল একটা পরিচয়। তিনি পরপর 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী ছিলেন। তিনি বীরাঙ্গনা, একজন বীরাঙ্গনা ছিলেন, রণাঙ্গনের বীরাঙ্গনা ছিলেন। তার ছেলে ইনশাল্লাহ আগামীতে আমাদের রাষ্ট্রপতি হিসেবে আসবে ইনশাল্লাহ। এখন কথা হলো যে আমাদের নেত্রীর সাথে কার তুলনা হয় না। আপনি জানেন আমাদের আসিফ ইকবাল এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার আগে বলেছিল যে আপনাদের সবচেয়ে বড় সম্পদ হলো খালেদা জিয়া। খালেদা জিয়া ছাড়া আপনাদের আছে কি? এটি কিন্তু বাস্তব। এবং আপনারা জানেন আমাদের নেত্রী কিন্তু একমাত্র নেত্রী যে পৃথিবীর ইতিহাস, উনি যতবারই নির্বাচন করছে কোনো নির্বাচন কিন্তু সে হারে নাই। তিনি তার জীবন দশে 5টা জায়গায় বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়েছে, 5বার কিন্তু যে 5টা কনস্টিটিউশন থেকে সে পাশ করেছে। তো উনার জনপ্রিয়তার সাথে বাংলাদেশে পৃথিবীর কোনো মহিলা নেত্রীর কোনো জনপ্রিয়তার কোনো তুলনা হয় না। তিনি একটা মানে আমাদের বাংলাদেশের একটা নক্ষত্র বলতে পারেন, সে আলের দিশারি বলতে পারেন। এই দেশকে সে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তার আমাদের প্রান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তিনি কিন্তু একই পথে হাঁটছিলেন। অ্যাকচুয়ালি উনারও তো দ্রুত আইনের প্রক্রিয়ার মধ্যে উনি আসবে। আর আরেকটা জিনিস কি, সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওনার অপেক্ষা আছে। আমার মনে হয় যেদিন তারেক রহমান আসবে সেদিন দেখবেন তার জনপ্রিয়তা কোন পর্যায়ে। আমার তো মনে হয় এয়ারপোর্টের থেকে সেদিন মনে করে কোনো যানজট চলতে পারবে না। আমার মনে হয় এয়ারপোর্ট থেকে উনি যেখানেই যায় সেখানে মানে 1 ইঞ্চি যেটা জায়গাও থাকবে না। তা আমরা অধীর আগ্রহে আছি। আর উনার ধর্মনীতি বইছে 2 জনের রক্ত, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত আর খালেদা জিয়ার রক্ত। কাজে রক্তের একটা ব্যাপার আছে। উনার নেতৃত্বে ইনশাল্লাহ উনার বাবা একজন শীর্ষস্তরের নেতৃত্ব দিছে এই দেশকে, তার মাও দিছে, এবং ভবিষ্যতে উনারা সেই দেশবাসী বসে গেছে। আমরা এটা নতুন করে না, এটা কিন্তু আমাদের নেতা যে গয়েশ্বর চন্দ্র রায়, সে কিন্তু বিগত যে কটা বন্যা গেছে, আমাদের শুধু বন্যা না, আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আপনাদের হিন্দুদের পুজো উৎসব বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব বলেন, সবটা প্রোগ্রামে কিন্তু আমাদের কেরানীগঞ্জ থানা বিএনপি থেকে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম। এবারও বন্যা দুর্গতদের পাশে কিন্তু আমরা আছি। আপনারা জানেন কিছুদিন আগে আমি আমার সভাপতি নিপুণ রায় চৌধুরী আমরা গিয়েছিলাম কিন্তু নোয়াখালীতে গিয়েছিলাম। সেখানে আমাদের দাদার পক্ষ থেকে প্রায় 20 লাখ টাকার উপরে কিন্তু আমরা ত্রাণ সম্পর্কে আমাদের দাদার পক্ষ থেকে আমি আর আমার সভাপতি, যাকে আপনারা সবাই ছিলেন, নিপুণ রায় চৌধুরীর মাধ্যমে কিন্তু আমরা নোয়াখালীতে এখানে শাহজাহান ভাইয়ের ওখানে এবং আমাদের বরকতা ভুলু ভাইয়ের ওখানে আমরা কিন্তু সেখানে সশরীরে গিয়েছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু দাদা কিন্তু একটা কথা বলেছে আমাদের নেতা সেই গয়েশ্বর চন্দ্র রায়, দখলবাজ পোল্ট্রিবাজ ভূমিদস্যুদের স্থান বিএনপিতে নাই, প্রথম কথা। আর সে আরেকটা কথা বলেছে, আমি কাউকে পর করি নাই, কাজে নতুন করে কাউকে আপন করার সুযোগ নাই, ঠিক না? আর এখানে যারা সন্ত্রাস করছে, বিশেষ করে আপনি যাদের কথা বলেন, আমার একটা ভিডিও ফুটেজ আমি দেখেছি, যারা আমাদের এখানকার চেয়ারম্যান সাকুর সাথে যারা মিছিল করেছে, তারাই কিন্তু এই মিছিলের 100 জনের মধ্যে 90 জনই কিন্তু আবার সাকুর অফিসে আক্রমণ করেছে। বিএনপি কিন্তু ইচ্ছা করলো আওয়ামী লীগের জুতায় পাড়া দিয়ে হাঁটতে পারবে না, কারণ ওরা মানুষের মধ্যে নাই। আওয়ামী লীগ বলতে প্রাথমিকভাবে ধরে নিতে হবে এরা খারাপ। প্রাথমিক আপনি যদি কোনো মানুষ সম্বন্ধে আইডিয়া করেন, তারা যদি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকে, তাদের সাথে যদি সংযুক্ত থাকে, বলতে হইব যে এরা অন্য গ্রহের মাল। যেমন পুলিশ প্রশাসন আমাদের অন্য গ্রহের মতো মানুষের আচরণ করছে বিগত মানে সরকারের সময়, ঠিক একইভাবে এই যে এখানে যত লুটপাট হয়েছে, যত মনে করেন ভূমিদস্যুতা এখনো চলছে, আমরা কিন্তু সেটা আটকে যে হিমশিম খাচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের প্রত্যেকটি ইউনিট, আমাদের 7টি ইউনিট খবর নিচ্ছে যে আমাদের নেতাকর্মীরা এই ধরনের কোনো অপকর্মে জড়িত আছে কি না, এবং আমরা যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিকভাবে ডিসিশন নিচ্ছে। আমাদের একটা ইউনিট কিন্তু আমরা 7, 8, 9 সাংগঠনিক কারণে আমরা কিন্তু স্থগিত ঘোষণা করছি। আপনারা দেখেছেন দেশটা তারেক রহমান আমাদের যে নেতা, সেদিনও কিন্তু শ্যামা ওবেদের মতো একটা নেতাকেও এবং বাবুল ভাইয়ের মতো একটা নেতাকেও কিন্তু তাদের সাময়িকভাবে তাদের সম্পদ স্থগিত রেখেছে, হ্যাঁ, এবং সালাউদ্দিন বাবুকে শোকজ করেছে। এবং আপনারা জানেন সিলেটের একটা আমাদের জেলার একটা কমিটি সেটা কিন্তু বিলুপ্ত ঘোষণা করেছে। তার মানে কি, জিরো টলারেন্স, যেটা শেখ হাসিনা বলতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, উনি তো করতোই না। কিন্তু আমাদের তারেক রহমান কিন্তু দেখেন কাউকে কিন্তু ছাড় দিচ্ছেন না, এবং উনি উনার মেসেজ দিচ্ছেন যে কেউ অন্যায় করলে পার পালা না, যে সে যেই হোক, সে যদি কেউ এরকম অপকর্মে জড়িত হয়, যারা সাম্প্রতিক সম্পত্তি বিনষ্ট করে, যারা হিন্দুদের সম্পত্তি দখল করে,
যারা বিভিন্নভাবে অনৈতিকভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে বা অল্পরে জমি জমা দখল করছে, তাদের ব্যাপারে কিন্তু তারেক রহমানের কোনো ছাড় নেই, বিএনপি নীতিগতভাবে ছাড় নেই।